আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ইনকাম ট্যাক্সের উপরে ক্লাসগুলো আমি নিচ্ছি। আমাদের গত দুটো ক্লাস অ্যাকচুয়ালি আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচার এই টপিকটা আমরা শুরু করেছিলাম। ইনকাম ফ্রম এগ্রিকালচার আজকে আমাদের লেকচার 3, এটা 3 নম্বর এটা ক্লাস। গত দুটো ক্লাসে ইনকাম ফ্রম এগ্রিকালচারে আমরা নিয়ম কানুনগুলো দেখেছি, থিওরিটাকে আমরা পড়েছি গত দুটো ক্লাসে। আজকে আমরা এটার উপরে এই এগ্রিকালচারাল ইনকাম ফ্রম এগ্রিকালচার এটার উপরে আমরা দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে যেটা হয় যে আমাদের পুরো চ্যাপ্টারটা একটু রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? একটু পুরো চ্যাপ্টারটা আমরা একটু রিভিশন দিয়ে ফেলতে পারবো। তাহলে চলো আমরা আজকে একটু দেখে নিই আমাদের প্রবলেম 1 আর 2তে কী কী আছে। তাহলে প্রথমে হলো প্রবলেম 1। প্রথমে একটু ভালো করে দেখে নিতে হবে অঙ্কটা, একটু আমরা পড়ে নিয়ে আসো অঙ্কতে কি আছে। যেমন একদম প্রথমে যেটা আছে যে ইনকাম ফ্রম মিস্টার হুসেইন ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2018 ইনক্লুডস সেল অফ জুট আছে 300 মাউন্টস at the rate of টাকা 300, 700 per mount. Sale of rice আছে 225 mounts at the rate of টাকা 550 per mount. Income from lease of agricultural land এটা আছে আমাদের কত টাকা 48,000. ইনকাম ফ্রম ফেরিঘাট, দেখো আমি একটু কালারিং করেছি এই কারণে যে আমরা যে ব্লু কালারটা আমি তোমাদের দেখাচ্ছি এটা এগুলো অ্যাকচুয়ালি এগ্রিকালচার ইনকাম আমরা পড়েছি না আমাদের লিস্টের মধ্যে, এগুলো এগ্রিকালচার ইনকাম। কিন্তু এখানে দেখো একটু কালারটা একটু ডিফারেন্ট। এর ইনকাম ফ্রম ফেরিঘাট এটা কি আমাদের নন এগ্রিকালচার যে ইনকামের উদাহরণগুলো ছিল তার মধ্যে এটা ছিল না, ইনকাম ফ্রম ফেরিঘাট। তাহলে এই ইনকামটা কিন্তু আমাদের এগ্রিকালচারাল ইনকাম না। আচ্ছা, এরপরে আছে ইনকাম ফ্রম টি গার্ডেন টাকা 80,000। তাহলে টি গার্ডেনের আমাদের ইনকামের নিয়মটাকে কিছুটা 60% অংশ আমরা এগ্রিকালচার ধরি আর 40% অংশ আমরা এটাকে বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন আমরা ধরে নিই। আচ্ছা, এরপর আছে অ্যান ইনকাম ফ্রম সেল অফ হানি, মধু বিক্রি করার জন্য বিক্রয় থেকে এটা আমাদের এগ্রিকালচারাল ইনকাম। আচ্ছা, এক্সপেন্সেস রিলেটিং টু অল দিস ইনকাম আর কি আছে এই ইনকামের সাথে রিলেটিং? ল্যান্ড রেভিনিউ পেড 9,000 টাকা, ইউনিয়ন পরিষদ ট্যাক্স আছে 6,800, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে 11,500, অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশনের তো রেটগুলো বলা আছে, তো এখানে ডেপ্রিসিয়েশনের এটা উল্লেখ করে দেওয়া হয়েছে 8,000, ইন্টারেস্ট অন মর্গেজ লোন টাকা 4,750, and maintenance cost for irrigation plant টাকা 7,200. তাহলে এগুলো কিন্তু আমাদের অ্যালাউয়েবল এক্সপেন্সের লিস্টের মধ্যে একটু যে সবুজ রং দেওয়া আছে আমি এগুলো মেনশন করেছি যে এগুলো কিন্তু অ্যালাউয়েবল এক্সপেন্সের মধ্যে পড়ে না আমাদের যে লিস্ট আমরা পড়েছি। আর এরপরে দেখো বলা হয়েছে কি মিস্টার হোসেন হ্যাড আ ওয়েইং মেশিন উইচ ওয়াজ পারচেজ অ্যাট টাকা 18,000। একটা ওয়েইং মেশিন ছিল যেটা 18,000 টাকায় পারচেস করা হয়েছে। ইট হ্যাজ বিকাম অবসলিট, ঠিক আছে, এটা অপ্রচলিত, মানে এটা ব্যাকডেটেড হয়ে গেছে আর কি, অবসলিট বা অপ্রচলিত যেটাকে আমরা বলি। অ্যান্ড হ্যাজ বিন ডিসকার্ডেড অ্যাট টাকা 9,500। তাহলে এটাকে ডিসকার্ড করা হয়েছে মানে সেল করে দেওয়া হচ্ছে 9,500-এ। অ্যাট দ্য টাইম অফ সেল দ্য রিটার্ন ভ্যালু অফ দ্য মেশিন ওয়াজ টাকা 13,000। তাহলে আমাদের 18,000 টাকা পারচেজ কস্ট ছিল, রিটার্ন ভ্যালু হলো আমরা দেখছি কত 13,000। মোরওভার হি হ্যাজ অলসো সোল্ড আ ট্রাক্টর, তার একটা ওয়েইং মেশিন তার সাথে সাথে ট্রাক্টর ছিল সেটাও সেল করেছে। তাহলে এই ট্রাক্টর সেলের জন্য যেই ইনকামটা এটা তো আমাদের ক্যাপিটাল গেইনের মধ্যে আসবে, ক্যাপিটাল আমাদের এগ্রিকালচার ইনকামের মধ্যে আসবে। এটা কত? এখানে ট্রাক্টর এর প্রাইস অফ টাকা 42,000, এটার প্রাইস ছিল 42,000, কস্ট হলো টাকা 40,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টাকা 3,000। তাহলে সেল করেছে হি হ্যাজ অলসো সোল্ড, তাহলে সেল করেছে 42,000 টাকায়, এটার কস্ট ছিল 40,000 অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 3,000। আচ্ছা, এরপর বলছে ইন অ্যাডিশন টু দিস হি হ্যাড এ পাম্প মেশিন উইচ হ্যাজ ডিস্ট্রয়েড বাই ফায়ার অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স কম্পেনসেশন অ্যামাউন্টেড টু টাকা 10,000। তার মানে কি আমাদের কম্পেনসেশনটা আমরা যে কম্পেনসেশনটা পাচ্ছি এটা যদি রিটেন ডাউন ভ্যালু বা একটা আমাদের একটা সূত্র আছে সেখান থেকে বেশি হয় তাহলে আমাদের সেটা এগ্রিকালচার ইনকাম হিসেবে আমরা ধরবো।
তাহলে যে ইন্স্যুরেন্স পাওয়া গেছে সেই যে মেশিনটা পাম্প মেশিন তার কস্ট ছিল টাকা 20,000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো টাকা 12,000 আর স্ক্র্যাপ হলো 2,000. When asking for proper book of accounts, Mr. Hossain failed to provide any supporting document for production cost. তাহলে এখানে কিছু কস্টের কথা উল্লেখ করা আছে ঠিকই, কিন্তু আমরা এখানে যেটা বলা হচ্ছে যে প্রোডাকশন কস্টের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু বলা হয় নাই। আর সে প্রপার বুক অফ অ্যাকাউন্টস যেহেতু মেনটেনও করছে না, সুতরাং তার কিন্তু যেহেতু প্রপার বুক অফ অ্যাকাউন্ট সে মেনটেন করছে না, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবলও হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা নিয়ম আছে 60% আমরা ধরে নেব। আচ্ছা, although he claim টাকা 2,10,000 as production cost, আচ্ছা সে ক্লেম করছে 2,10 লাখ টাকা তার প্রোডাকশন কস্ট হবে, কিন্তু আসলে আমরা 2,10,000 আমরা নিতে পারবো কিনা সেটা আমরা দেখবো অঙ্কে। আচ্ছা, তাহলে কি বলেছে, কমপ্লিট ট্যাক্সেবল ইনকাম ফর মিস্টার হোসেন। ট্যাক্সেবল ইনকাম মানে পুরোটাই, আমরা শুধু এগ্রিকালচার না, তার সাথে যদি আদার ইনকাম থাকে সেটাকে আমরা ক্যালকুলেট করবো। তার মানে এখানে আমাদের যে টি গার্ডেন যেটা আছে বা ফেরিঘাট থেকে ইনকাম যেগুলো আছে সেগুলো আমরা ধরে নিয়ে আমরা টোটাল ইনকামটাকে কাউন্ট করে ফেলবো। আচ্ছা, আসো আমরা সলিউশনে যাই। আমাদের প্রথমে কিছু ওয়ার্কিংস করে নিতে হবে, তাই না? কিছু ওয়ার্কিংস আমাদের করে নিতে হবে। যেমন আমাদের প্রথমেই হলো ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট। আমরা প্রোডাকশন কস্ট কত ধরবো, কারণ যেহেতু সে কোনো প্রপার বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করছেন না, সেজন্য তিনি যে 2,10,000 টাকা ক্লেম করেছেন, এই ক্লেমটা কিন্তু আমরা অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, যদি প্রপার বুক অফ অ্যাকাউন্ট তিনি মেনটেন করতেন তাহলে তিনি যেটা ক্লেম করছেন সেটাই অ্যাকসেপ্টেবল। তাহলে এখানে অ্যাকসেপ্টেবল যে কস্টটা সেটা কত সেটা আমরা আগে দেখে নিই। দেখো, এখানে বলা হয়েছে ইনকাম ফ্রম মিস্টার হোসেন ফর দ্য ইয়ার এন্ড 30/6/2019 ইনক্লুডস সেল অফ জুট। কত আমাদের সেল অফ জুট হলো 300 মাউন্টস অ্যাট দ্য রেট অফ টাকা 700 পার মাউন্টস, আর সেল অফ রাইস 225 মাউন্টস অ্যাট দ্য রেট অফ টাকা 550 পার মান্থস। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের সেলস প্রসিড কত। তাহলে ইনকাম ফ্রম সেল অফ জুট হলো আমাদের 300 মাউন্টস ইন্টু 700 টাকা, তাহলে কত এসেছে 2,10,000 টাকা। আর ইনকাম ফ্রম সেল অফ রাইস আমাদের 225 ইন্টু 550 আমাদের কত এসেছে 1,23,750, 1,23,750 টাকা। তাহলে টোটাল কত হলো, টোটাল আমাদের 3,33,750 টাকা সেলস এসেছে। তাহলে প্রোডাকশন কস্ট কত হবে, আমি বলেছিলাম যে 60%, যেহেতু সে প্রপার বুক মেনটেন করছেন না সেই জন্য আমরা 60% অফ তার সেলস প্রসিডের 60% আমরা প্রোডাকশন কস্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নিতে পারবো। তাহলে এখানে দেখো আমরা 3,33,750, এটা 60% আমাদের এসেছে 2,02,50 টাকা। তাহলে তিনি যে ক্লেম করেছেন যে 2,10,000 তার প্রোডাকশন কস্ট, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা গেল না। হ্যাঁ, যেহেতু তিনি প্রপার বুক অফ অ্যাকাউন্ট মেনটেন করেননি। তিনি যদি প্রপার বুক অফ অ্যাকাউন্ট মেনটেন করতেন তাহলে আমরা 2,10,000 টাকায় তার প্রোডাকশন কস্ট হিসেবে ধরে নিতাম। আচ্ছা, এটা আমাদের ক্যালকুলেশন গেল আমাদের প্রোডাকশন কস্ট। এরপরে দেখো লসেস ডিউ ইন ডিসকার্ড অফ ওয়েইং মেশিন। ওয়েইং মেশিনটা যে ডিসকার্ড করে দেওয়া হলো তার আমাদের জন্য কি লসটা হলো সেটা আমরা একটু দেখে আসো। আমাদের এখানে কি বলেছে, মিস্টার হোসেন হ্যাড আ ওয়েইং মেশিন উইচ ওয়াজ পারচেজ এট টাকা 18,000। তাহলে একটা মেশিন পারচেজ করা হয়েছিল 18,000 টাকায়। It has become obsolete and has been discarded at টাকা 9,500, তাহলে 9,500 টাকায় ডিসকার্ড করা হয়েছে। At the time of sale written down value হলো মেশিনের 13,000 টাকা। তার মানে কি এখানে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যেটা রিটেন ডাউন ভ্যালু থাকছে সেই অ্যামাউন্টটা এখানে বলে দেওয়া হয়েছে। তাহলে দেখো আমাদের এই রিটেন ডাউন ভ্যালু হলো আমাদের 13,000 টাকা, আর ডিসপোজেবল প্রাইস যেটা আমাদের সেই প্রাইসটা হলো 9,500 টাকা। তাহলে লসটা কত, লস হলো 3,500 টাকা। তাহলে আমাদের লসেস ডিউ ইন ডিসকার্ড অফ ওয়েইং মেশিন আমরা বের করে নিলাম যে আমাদের 3,500 টাকা আমাদের লস এসেছে। অনেক সময় রিটেন ডাউন ভ্যালুটা দেওয়া থাকে না, আমাদের ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের পারচেজ প্রাইস থেকে আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে আমরা রিটেন ডাউন ভ্যালু বের করে নিতে পারবো। আচ্ছা, এখন আসো এরপরে যেটা আছে, এরপরে দেখো আরেকটা কি, যে গেইন অন সেল অফ ট্রাক্টর যে বিক্রি করলো তার জন্য তার গেইনটা কত হলো। এখানে কি বলেছে, মোরওভার হি হ্যাজ অলসো সোল্ড আ ট্রাক্টর অ্যাট আ প্রাইস অফ টাকা 42,000। তাহলে 42,000 টাকায় সে একটা ট্রাক্টর বিক্রি করে দিয়েছে। কস্ট ছিল ট্রাক্টরটার 40,000, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 3,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলছে 3,000।
ইন অ্যাডিশন টু দিস হি হ্যাড আ পাম্প মেশিন। আচ্ছা, এটা তাহলে পরে আমরা তাহলে এই ট্রাক্টরটা দেখি। দেখো, ট্রাক্টরে আমাদের কি হচ্ছে, টোটাল গেইন হলো, আমরা বলবো সেলস প্রাইস মাইনাস রিটেন ডাউন ভ্যালু, এটা টোটাল তার গেইন। তাহলে আমাদের সেলস প্রাইস কত আর রিটেন ডাউন ভ্যালুটা কত? সেলস প্রাইস তো আমরা জানি 42,000 আর রিটেন ডাউন ভ্যালু 37,000। কীভাবে হলো? আমার এই যে 42,000, এখানে তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা, আচ্ছা আমাদের কস্ট ছিল 40,000, সেখান থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে দিব 3,000, সেখান থেকে আমাদের রিটেন ডাউন ভ্যালু আসছে। তাহলে আমাদের রিটেন ডাউন ভ্যালু এসেছে 37,000। তাহলে টোটাল গেইন দেখো আমরা বের করলাম যে 42,000 থেকে 37,000 বাদ দিলে 5,000 টাকা। এখন এই টোটাল গেইনের মধ্যে কতটুকু তার ক্যাপিটাল গেইন আর কতটুকু তার রেভিনিউ গেইন, এটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে ক্যাপিটাল গেইনটা কত? ক্যাপিটাল গেইন হলো কস্টের সাথে সেলস প্রাইসের যে ডিফারেন্সটা। তাহলে ক্যাপিটাল গেইন দেখো সেলস প্রাইস মাইনাস কস্ট। সেলস প্রাইস হলো 42,000 আর কস্ট হলো 40,000, তাহলে কত দেখো? ক্যাপিটাল গেইন হলো 2,000। তাহলে আর তার যে রেভিনিউ তার টু বি রেকর্ডেড আন্ডার দ্য হেড অফ ক্যাপিটাল গেইন। তাহলে এইটা আমাদের যে 2,000 টাকা যেটা, এটা আমরা রেকর্ড করবো ক্যাপিটাল গেইন হিসেবে, এটা আমাদের এগ্রিকালচার ইনকামে আসছে না। আচ্ছা, আর রেভিনিউ গেইন হলো আমাদের টোটাল গেইন মাইনাস ক্যাপিটাল গেইন। তাহলে টোটাল গেইন হলো আমাদের 5,000 আর 2,000 হলো ক্যাপিটাল গেইন। তাহলে এই বাকিটা হলো আমার রেভিনিউ গেইন। কত আসছে আমাদের? 3,000 টাকা থেকে 3,000 টাকা, 5,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিয়ে 3,000 টাকা। তাহলে টু বি রেকর্ডেড আন্ডার দ্য হেড অফ এগ্রিকালচার ইনকাম। তাহলে এই যে আমাদের রেভিনিউ গেইন যেটা, এটাই আমাদের এগ্রিকালচার ইনকাম, আর ক্যাপিটাল গেইনটা কিন্তু আমরা এগ্রিকালচার ইনকাম হিসেবে নিচ্ছি না। আচ্ছা, গেইন আর লস অন ইন্স্যুরেন্স কম্পেনসেশন, যেটা আমাদের যে আগুনে যেটা নষ্ট হয়ে গেছে, কি বলছে? ইন অ্যাডিশন টু দিস হি হ্যাড আ পাম্প মেশিন which was destroyed by fire and the insurance compensation amounted to টাকা 10,000। কম্পেনসেশন পাওয়া গেছে 10,000 এ। কস্ট ছিল কত? 20,000। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 12,000। তাহলে 20,000 থেকে 12,000 বাদ দিলে আমাদের রিটেন ডাউন ভ্যালু থাকছে কত? 8,000। আর স্ক্র্যাপ হলো 2,000। তাহলে আমাদের রিটেন ডাউন ভ্যালু থেকে স্ক্র্যাপ বাদ দেওয়ার পরে যা থাকবে তার সাথে আমরা কম্পেনসেশনের ডিফারেন্সটা দেখব। দেখো এখানে কি আছে? কম্পেনসেশন মাইনাস রিটেন ডাউন ভ্যালু মাইনাস স্ক্র্যাপ। তাহলে আমাদের রিটেন ডাউন ভ্যালু আমরা যেটা বললাম যে 8,000 টাকা। কেন? কারণ হলো তার কস্ট হলো 20,000 কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো 12,000। তাহলে দুটো বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমাদের রিটেন ডাউন ভ্যালু। তাহলে রিটেন ডাউন ভ্যালু হলো 8,000 আর স্ক্র্যাপ ভ্যালু হলো 2,000, থাকছে কত? 6,000। তাহলে যেই মানে আমাদের আগুনে যে পণ্যটা বিনষ্ট হয়েছে, আগুনে যে পাম্প মেশিনটা বিক্রি হয়েছে বিনষ্ট হয়ে গেছে, সেটা স্ক্র্যাপ হিসেবে 2,000 টাকা পাওয়া গেছে। তাহলে রিটেন ডাউন ভ্যালু থেকে 2,000 টাকা বাদ দিয়ে তারপরে আমরা বলতে পারবো যে এই অ্যামাউন্টটা আমাদের লস হয়েছে। তাহলে এই কম্পেনসেশন যা পেলাম সেখান থেকে সেই লসটা বাদ দেওয়ার পরে যা থাকবে এই অ্যামাউন্টটা আমাদের গেইন হিসেবে আমরা আমাদের এগ্রিকালচার ইনকামে চলে আসবে। তাহলে আমাদের কত আসছে দেখো? 4,000। 6,000, তা 10,000 থেকে 6,000 বাদ দিলে 4,000, এটা গেইন হলো। আচ্ছা, তাহলে এবার আসো আমরা আমাদের এই ইনকাম ফ্রম এগ্রিকালচার, এটা আমরা একটু দেখি। আমাদের এখানে মিস্টার হোসেন, তার ইনকাম ইয়ার হলো 17-18 আর অ্যাসেসমেন্ট ইয়ার হলো 18-19 আর ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম। তাহলে প্রথমে হলো এগ্রিকালচার ইনকাম থেকে। আচ্ছা, এখানে ইনকাম অফ মিস্টার, এখানে আমাদের কত ছিল? সেল অফ জুট ছিল আমাদের 300 মাউন্ট আর অ্যাট দ্য রেট অফ 700 পার মাউন্ট। তাহলে কত হলো দেখো? ইনকাম ফ্রম সেল অফ জুট আমাদের এসছে কত আসলো? 2,10,000 টাকা। আচ্ছা, আর সেল অফ রাইস 225 ইন্টু 550, তাহলে এটা কত এসছে? 1,23,750, এটা আমরা আগেই দেখেছি। আচ্ছা, আর কি এসেছে? ইনকাম ফ্রম ল্যান্ড, এখানে এই যে ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড 48,000। সে যে এগ্রিকালচার যে ল্যান্ড যেটা আছে এগ্রিকালচার পারপাসে, সেটা লিজ দিয়েছে, লিজ দিয়ে তার আয় হলো 48,000। তাহলে এটা আমাদের এগ্রিকালচার ইনকাম, এটা আমরা নিয়ে আসছি। এরপর আছে ইনকাম ফ্রম ফেরিঘাট 27,000। অঙ্কটা যখন আমি পড়েছিলাম তখনই আমি বলেছি যে ফেরিঘাট থেকে যে ইনকাম, এটা আমাদের এগ্রিকালচারাল ইনকাম না, এটা আমাদের আদার ইনকামের মধ্যে চলে যাবে, কিন্তু এটা আমাদের এগ্রিকালচার ইনকাম না। তাহলে এটাকে আমরা আনছি না।
এরপর আছে ইনকাম ফ্রম টি গার্ডেন, টাকা 80,000। টি গার্ডেনের ক্ষেত্রে নিয়মটা হলো আমরা 60% ধরবো এগ্রিকালচার আর 40% আমরা ধরবো এটা বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন। কেন? কারণ হলো আমাদের টি গার্ডেনের ক্ষেত্রে যেটা হয়, গার্ডেনে যে পাতা সংগ্রহ করে সেটাকে আবার কারখানায় প্রসেস করা হয়, এবং এই প্রসেস যেটা করা হচ্ছে মার্কেটেবল করার জন্য। যদি খুব সিম্পল প্রসেসে এটা মার্কেটেবল করা যেত তাহলে কিন্তু আমরা 100% ধরে নিতাম এটা আমাদের এগ্রিকালচার। কিন্তু এখানে যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু খুব সিম্পল না, বেশ এক বড় একটা কারখানায় থাকে তোমার পাতা থেকে চা উৎপাদন করার জন্য। তাহলে সেই কারণে এখানে এই টি গার্ডেন থেকে যে ইনকাম, সেই ইনকামটাকে দুভাগ করা হয়েছে। 60% আমরা দিব এগ্রিকালচার এবং 40% আমরা দিব বিজনেস প্রফেশনে। তাহলে দেখো আমাদের ইনকাম ফ্রম টি গার্ডেন 80%, 60%, 80,000 60% আমাদের আসবে 48,000 টাকা। ঠিক আছে, আর কি আছে? অ্যান্ড ইনকাম ফ্রম সেল অফ হানি, মধু বিক্রি করে, এটা আমরা ধরে নিচ্ছি যে প্রাকৃতিকভাবে না, এটা সে চাষ করেছে, মধু চাষ করে সে পেয়েছে হলো 20,000 টাকা। তাহলে এটা হলো আমাদের কি আসলো আমাদের। আচ্ছা, আর কি আছে দেখো, মোরওভার হি হ্যাজ অলসো সোল্ড আ ট্রাক্টর, যেটা আমরা বের করলাম অলরেডি। তাহলে ট্রাক্টরের যে ক্যাপিটাল যে গেইনটা সেটা তো আমাদের এখানে আসছে না, কিন্তু রেভিনিউ গেইন আমাদের যেটা এসছে সেটা আমাদের। তাহলে সেল অফ ট্রাক্টর 3,000 টাকা। 5,000 আমাদের টোটাল গেইন ছিল, তা আমাদের 2,000 হলো আমাদের ক্যাপিটাল গেইন আর 3,000 হলো রেভিনিউ গেইন। তাহলে এই শুধু 3,000কে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, আর কি আছে আমাদের? আর পাম্প মেশিনে তো আমাদের এখানে একটা অ্যামাউন্ট আছে। তাহলে ইন্স্যুরেন্স কম্পেনসেশন আমাদের কত দেখেছি? 4,000 টাকা। তাহলে এই হলো আমাদের ইনকাম আমরা পেয়েছি এখান থেকে। তাহলে কত এসেছে দেখো অ্যামাউন্টটা, 4,56,750। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের কিছু এক্সপেন্স তো আছে, অ্যাডমিসিবল এক্সপেন্স আছে, সেই এক্সপেন্সগুলোকে আমরা বাদ দিব। তাহলে দেখো অ্যাডমিসিবল এক্সপেন্সটাকে আমরা দেখি কি কি আছে। বলেছে এক্সপেন্স রিলেটিং টু অল দিস ইনকাম, আর কি কি আছে? প্রথমে আমরা প্রোডাকশন কস্টের কথা বলি। প্রোডাকশন কস্ট কী ছিল? তার প্রোডাকশন কস্ট তো যেহেতু এটা বুক মেনটেন করা হয়নি, তাহলে যে প্রোডাকশন কস্ট আমরা বের করলাম 2,250, এটাই আমাদের আসবে। তাহলে দেখো আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্সের মধ্যে প্রথমেই হলো প্রোডাকশন কস্ট আমাদের 2,250, এটা আমাদের প্রথমেই আসলো। এরপরে আমরা এগুলোকে অ্যাড করব। যেমন আমাদের প্রথমে আছে ল্যান্ড রেভিনিউ পেড 9,000 টাকা, এরপর আছে ইউনিয়ন পরিষদ ট্যাক্স 6,800 টাকা, এরপর আছে ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 11,500, এটা আমরা নিয়ে আসবো। অ্যালায়েবল ডেপ্রিসিয়েশন 8,000 টাকা, এটা আমাদের অ্যালায়েবল এক্সপেন্স, অ্যাডমিসিবল এক্সপেন্স। ইন্টারেস্ট অন মর্গেজ লোন টাকা 4,500, 4,750, তাহলে এটাও আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স। আমাদের লোনের উপরে, মর্গেজের উপরে যে মর্গেজ লোনের উপরে যে ইন্টারেস্ট দিতে হয় সেটা আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স। এরপরে বলা হয়েছে মেইনটেনেন্স কস্ট ফর ইরিগেশন প্ল্যান টাকা 7,200, যেই একদম তার মানে কৃষকের নিজের জমিতে ইরিগেশনের জন্য যে প্ল্যানটা ব্যবহার করা হয় সেটা মেইনটেনেন্স কস্ট, তাহলে এটা আমাদের জন্য অ্যাডমিসিবল। তাহলে এটা আমরা নিয়ে আসলাম মেইনটেনেন্স কস্ট অফ ইরিগেশন প্ল্যান 7,200। আচ্ছা, এরপরে আমাদের ওয়েইং মেশিন একটা লস ছিল, তাহলে আমাদের লসেস ডিউ টু ডিসকার্ড অফ মেশিন 3,500, যেটা আমরা ওয়ার্কিংসের মধ্যে আগে বের করে নিয়েছি। তাহলে এই হলো আমাদের এক্সপেন্স। ঠিক আছে, এই হলো আমাদের এক্সপেন্স। আমাদের টোটাল এক্সপেন্স দেখো কত এসেছে, 2,51,000। তাহলে 2,51,000 আমরা বাদ দিচ্ছি 4,56,750 থেকে। আমাদের দেখো 2,05,000 এটা আমাদের এসছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। ঠিক আছে, ইনকাম ফ্রম এগ্রিকালচারে আমাদের এটা আসলো। আচ্ছা আচ্ছা, তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচারে আমরা পেয়েছি 2,05,750, তাই না? আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচারে আমরা 2,05,750 এটা আমরা পেয়েছি। আচ্ছা, এরপরে দেখো ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, সেটা কি আমাদের এই যে আমরা টি গার্ডেনের যে সেলটা তার 40% এখানে চলে যাবে। তাহলে ইনকাম ফ্রম টি গার্ডেন আমাদের 80,000 টাকার 40%, এটা আমাদের 32,000 এটা চলে গেল। আচ্ছা, আর আছে কি ক্যাপিটাল গেইন, কত 2,000 টাকা ক্যাপিটাল গেইন ছিল। তাহলে ক্যাপিটাল গেইন আমাদের ট্রাক্টর সেল করার জন্য 5,000 3,000 আমরা দিয়েছি এগ্রিকালচার ইনকাম হিসেবে, আর বাকি 2,000 আমরা দিচ্ছি ক্যাপিটাল গেইন হিসেবে, তাহলে 2,000।
তাহলে এখন আর ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আমাদের কি ফেরিঘাটের যে ইনকামটা ছিল সেই ইনকামটাকে আমরা নিয়ে আসবো 27,000 টাকা। তাহলে এই হলো আমাদের টোটাল ইনকাম 2,66,750 সরি 2,66,750। তাহলে আমরা প্রথম অঙ্কের ভিতরে দেখে নিলাম যে আমাদের টোটাল ইনকামটা কত। প্রথমে আমরা এগ্রিকালচার ইনকামটা বের করেছি, তার মধ্যে আমরা পরবর্তীতে আমরা এখানে এগ্রিকালচার ইনকাম থেকে আলাদা করে নিয়েছি টি গার্ডেনের যে ইনকামটা, এটা আমাদের বিজনেস প্রফেশনে আমরা পেলাম। আর আমাদের ক্যাপিটাল গেইন আমরা পেয়েছি, আর আছে আমাদের এখানে আদার সোর্স, যেটা একেবারেই বলা হয়েছে নন এগ্রিকালচারাল ইনকাম। এই হলো আমাদের প্রবলেম 1, ঠিক আছে। তাহলে আসো এরপরে আমরা আরেকটা অঙ্ক একটু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো প্রবলেম 2। এখানে কি বলছে, ফ্রম দ্য গিভেন পার্টিকুলার্স মিস্টার আদিব আহসান compute taxable income for the income year 2017-18. Sale of rice হলো 250 mounds of টাকা at the rate of টাকা 600। যথারীতি আমি এখানেও যেটা করেছি যে একটু যেগুলো আমাদের এগ্রিকালচার ইনকাম হবে সেটাকে একটু আমি হাইলাইট করেছি, আর যেটা হবে না সেটাকে আমি আর করিনি। তাহলে এখানে আমরা রাইসের সেলটা পেলাম, তারপরে বলা হচ্ছে সেল অফ জুট হলো 100 mounds at the rate of টাকা 400। এরপরে বলেছে সেল অফ রবি ক্রপস 50,000 টাকা, ইয়ারলি লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড টাকা 20,000, সেল অফ ফরেস্ট টিম্বার অ্যান্ড ব্যাম্বো টাকা 6,000। দেখো এটাকে কিন্তু আমি একটু ডিফারেন্ট কালার করেছি। এখানে আমাদের এই যে ফরেস্টে যে টিম্বার বা ব্যাম্বো এটার থেকে যে আয়টা, এটা আমাদের এগ্রিকালচার ইনকাম না। এগ্রিকালচার ইনকামের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই ছিল যে হিউম্যান ইফোর্ট থাকতে হবে। প্রকৃতিতে একদম আপনা আপনি যেটা জন্মেছে সেখান থেকে কোনো আয় যদি আহরিত হয় সেটাকে কিন্তু আমরা এগ্রিকালচার ইনকাম হিসেবে ধরবো না, সেটা আমাদের আদার ইনকামে চলে যেতে পারে। তাহলে এখানে আমাদের এই যে ফরেস্টের টিম্বার এবং ব্যাম্বো বিক্রি করে মিস্টার আদিব হাসান যে আয়টা করেছেন, এটা কিন্তু আমাদের এগ্রিকালচার ইনকামের ভিতরে পড়বে না। আচ্ছা, ইনকাম ফ্রম টি গার্ডেন টাকা 30,000। এটা যথারীতি এটার ভিতরে 60% আমরা এগ্রিকালচার ধরবো, 40% হলো আমাদের বিজনেস প্রফেশন। ইনকাম ফ্রম রাবার গার্ডেন আর টি গার্ডেনে আমরা একইভাবে ট্রিটমেন্ট করি, তাহলে এখানেও আমরা 60% ধরবো। ইনকাম ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি, এখানেও আমাদের একই রকম 30,000-এর 60% আমরা এগ্রিকালচার ধরবো। ইনকাম ফ্রম সুগার ইন্ডাস্ট্রি 50,000, এখানেও আমরা 60% ধরে নেব। ফ্রম দ্য ক্যাটল রিয়ারিং 3,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ পাম অ্যান্ড ডেট জুস, এটা আমাদের এগ্রিকালচার ইনকাম 6,000 টাকা। ইনকাম ফ্রম সেল অফ হানিটাও আমাদের এগ্রিকালচার ইনকাম। আমরা ধরে নিচ্ছি এটা প্রকৃতি থেকে না, ফরেস্ট থেকে না, সে হানি উৎপাদন করেছে। এখানে অ্যাডমিসিবল এক্সপেন্সগুলো বলা হয়েছে যে কাল্টিভেশন এক্সপেন্স রাইস অ্যান্ড রবি ক্রপসের জন্য, জুটের জন্য। এখানে দেখো কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার দেওয়া আছে, লেবার চার্জ, কস্ট অফ পাম্প মেশিন হায়ার, রিপেয়ার এক্সপেন্স ফর এগ্রি ইকুইপমেন্টস, ট্রান্সপোর্টেশন কস্ট, এগুলো দেওয়া আছে। একটা কলাম হলো রাইস অ্যান্ড রবি ক্রপসের জন্য, আরেকটা কলাম হলো জুটের জন্য, এটা আমরা যোগ করে নিব। এরপর নিচে দেখো কি বলেছে, when the income tax authority asked for books of account regarding cultivation expense, Mr. Adib failed to provide proper records for jute. জুটের জন্য, তার মানে কি রাইস এবং রবি ক্রপসের যে অ্যাকাউন্টটা মেনটেন করা হয়েছে সেখানে সে প্রপার বুকস অফ অ্যাকাউন্ট দেখাতে পেরেছে, কিন্তু জুটের জন্য যে বুকটা মেনটেন করা হয়েছে সেটা প্রপারলি মেনটেন করা হয়নি। তাহলে সেখানে কিন্তু আর সে যেটা ক্লেম করেছে সেটা পাচ্ছে না। আমরা 60% অফ সেলস প্রসিড আমরা ধরে নিব প্রোডাকশন কস্ট। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, আদার রিলেটেড এক্সপেন্স ফর দ্য ইয়ার কি আছে, ইউনিয়ন পরিষদ ট্যাক্স আছে 2,000 টাকা, ল্যান্ড রেভিনিউ আছে 1,000 টাকা, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে 2,500, এটা আমাদের সবই অ্যাডমিসেবল। অ্যালাবেল ডেপ্রিসিয়েশন আছে আমাদের 5,000 টাকা, অ্যান্ড মেনটেন্যান্স কস্ট ফর ইরিগেশন প্ল্যান্ট 4,000 টাকা। তাহলে এটা আমাদের অবশ্যই এগুলো সবই অ্যাডমিসেবল। হি হ্যাড এ পাম্প মেশিন উইচ ওয়াজ পারচেজ এট টাকা 25,000 টাকা। তাহলে সে একটি পাম্প মেশিন কিনেছিলেন যেটার দাম ছিল হলো 25,000। ইট হ্যাজ বিকাম অবসোলিট অ্যান্ড হ্যাজ ডিসকার্ডেড এট টাকা 12,000। তাহলে আগের অঙ্কটার মতোই যে যেটা অবসোলিট হয়ে গেছে এবং সেটাকে ডিসকার্ড করা হয়েছে কত টাকায়, 12,000 টাকায়।
The written down value after charging depreciation on the basis of prescribed rate at the ITO 1984 ITO 84 এ যে প্রেসক্রাইব রেটটা দেওয়া আছে সেটাতে সেখানে সেটা চার্জ করার পরে রিটেন ডাউন ভ্যালুটা বলা হচ্ছে এস্টিমেটেড at টাকা 10,000 রিটেন ডাউন ভ্যালু। He has taken agriculture loan of টাকা 50,000 at the rate of 8% interest per annum। তাহলে এই হলো আমাদের এক্সপেন্সগুলো, আর উপরে আমাদের ইনকামটা আছে। তাহলে এখানে আমাদের দেখার মতো বিষয় হলো কি যে আমরা রাইস এবং রবি ক্রপসের জন্য প্রপার বুক অফ অ্যাকাউন্টসে মেনটেন করেছে, সো এখানে আমরা যোগ করে আমরা এই অ্যামাউন্টটাই নিয়ে নেব প্রোডাকশন কস্ট হিসেবে। কিন্তু জুটের জন্য আমরা এটা নিতে পারছি না, জুটের জন্য আমরা কি করব, আমাদের সেলস প্রসিডে 60% আমরা নিব। আচ্ছা, তাহলে আসো আমরা অঙ্কটা করি। ওয়ার্কিংস, প্রথমে আমরা ওয়ার্কিংসটা করি। প্রোডাকশন কস্ট ফর রাইস অ্যান্ড রবি ক্রপস, আমাদের যে এটা দেওয়া আছে যে কলামটা ছিল ওখানে কি ছিল, কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার 25,000, লেবার চার্জ 5,000, কস্ট অফ পাম্প মেশিন হায়ার 3,000, আর রিপেয়ার এক্সপেন্স অফ এগ্রিকালচার ইকুইপমেন্ট 500, আর হলো ট্রান্সপোর্টেশন কস্ট হলো 2,000। তাহলে টোটাল দেখো আমরা টোটাল পাচ্ছি কত, আমাদের টোটাল এসছে 35,500। এটা হলো আমার প্রোডাকশন কস্ট ফর রাইস অ্যান্ড রবি ক্রপস। আচ্ছা, আর প্রোডাকশন কস্ট ফর জুট আমাদের কত, 40,000 টাকা হলো আমাদের জুটের জন্য আমরা আমাদের সেলস প্রসিড, তার 60% মানে 24,000 টাকা আমরা ধরবো আমাদের জুটের জন্য প্রোডাকশন কস্ট। যেহেতু ওখানে আমরা যে কস্ট যে এক্সপেন্সগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমরা যোগ করছি না, যেহেতু এটা তিনি প্রপার বুক অফ অ্যাকাউন্ট মেনটেন করেননি। তাহলে দুটো যোগ করলে আমাদের দেখো কত আসে, টোটাল আমাদের প্রোডাকশন কস্ট এসছে 59,500 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে দেখো কি বলছে, সিন্স যে কথাটা আমি বলেছিলাম সেখানে বলে সিন্স অ্যাকাউন্ট হ্যাভ নট বিন maintained properly regarding the jute cultivation, 60% of the sales proceeds have been considered as allowable production cost for jute। আচ্ছা, আর gain from sale of obsolete equipment, আমাদের ইকুইপমেন্টের ক্ষেত্রে কি ছিল, আমরা অবসলিউট যেটা করছি সেটা কি সেলস থেকে আমরা রিটেন ডাউন ভ্যালুটাকে বাদ দিব। তাহলে আমাদের সেলস ছিল 12,000 টাকা আর রিটেন ডাউন ভ্যালু ছিল 10,000 টাকা, তার মানে 2,000 টাকা আমাদের এখানে গেইন আসলো। ঠিক আছে, এটাকে আমাদের লস এসেছিল, এবার আমরা গেইন পাচ্ছি। আচ্ছা, তাহলে আসো আমরা আমাদের এগ্রিকালচার ইনকামটা ক্যালকুলেশন করি। আচ্ছা, তাহলে এখানে আমাদের ইনকাম ইয়ার 2017-18 আমাদের মিস্টার আদিব হাসান তিনি হলেন আমাদের এসএসসি, এবং অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2018-19, ঠিক পরবর্তী বছরই। ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম মানে এগ্রিকালচার ইনকামের সাথে সাথে আর যেগুলো ছিল সেগুলোকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে আমাদের পুরো এটা ইনকামের ইনফরমেশনগুলো আছে। তাহলে আমাদের এগ্রিকালচারাল ইনকাম আমাদের কি আসবে, দেখো এখানে সেল অফ রাইস আছে, তাহলে সেল অফ রাইস 250 ইন্টু 600 1,50,000। এরপরে আছে আমাদের সেল অফ জুট 100 ইন্টু 400 40,000। আচ্ছা, আর আছে সেল অফ রবি ক্রপস 50,000, তাহলে রবি ক্রপসের আমাদের সেল হলো 50,000 টাকা। ইয়ার আমাদের কি হচ্ছে, ইয়ারলি লিজ অফ এগ্রিকালচার ল্যান্ড হলো 20,000 টাকা, এটা আমাদের এগ্রিকালচার ইনকাম। সেল অফ ফরেস্ট ট্রিম্বার অ্যান্ড ব্যাম্বু, যেটা আমি আগেই বললাম যে টাকা 6,000, এটা এগ্রিকালচার ইনকাম না, এটা আমরা আদার ইনকামে নিয়ে যাব। আচ্ছা, এরপরে দেখো আছে ইনকাম ফ্রম টি গার্ডেন 30,000, তাহলে এটা 60%, এটা 60% দেখো আমি নিয়েছি 18,000 টাকা। আচ্ছা, এরপর আছে ইনকাম ফ্রম রাবার গার্ডেন 40,000, তাহলে 40,000 এখানেও আমরা 60% নিব। ঠিক আছে, এখানে আমরা 60% নিব। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম, রাবার গার্ডেন। আচ্ছা, এরপরে কি বলছে, ইনকাম ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি 30,000, এখানেও কিন্তু 60% আমরা নিব। তাহলে আমাদের 18,000 আসলো। ইনকাম ফ্রম সুগার ইন্ডাস্ট্রি, এখানেও তাই 50,000 আমরা 60% নিব, তাহলে কত এসছে আমাদের 30,000। ইনকাম ফ্রম ক্যাটল রিয়ারিং টাকা 3,000, এটা আমাদের এগ্রিকালচার ইনকাম, এটা আমরা নিচ্ছি। ইনকাম ফ্রম সেল অফ পাম অ্যান্ড ডেট জুস, এটা আমাদের এগ্রিকালচার ইনকাম, এটা আমরা নিচ্ছি। আর ইনকাম ফ্রম সেল অফ হানি 5,000, এটাকে আমরা এগ্রিকালচার ইনকাম বলছি, এটাকে আমরা নিচ্ছি। আর যে গেইনটা হলো, যে ওয়েইং মেশিনটাকে ডিসকার্ড করার ফলে যে গেইনটা হয়েছে, যে গেইন ফর সেল অফ অবসলিউট ইকুইপমেন্ট, যেটা আমাদের 2,000 টাকা। এই হলো আমাদের টোটাল ইনকাম, টোটাল এগ্রিকালচার ইনকাম। তাহলে 3,66,000 হলো আমাদের এগ্রিকালচার ইনকাম। আচ্ছা, এরপরে দেখো আমরা নেক্সট পেজটাতে চলে যাই।
আচ্ছা, এখানে আমাদের টোটাল ইনকাম এগ্রিকালচার কত এসছে, আমাদের কত ছিল 3,66,000। আমরা পরবর্তীগুলোতে আমরা এক্সপেন্সগুলো, আমরা ইনকামটা দেখেছি, আমরা এখন এক্সপেন্সগুলোকে বাদ দিতে চাই। তাহলে এক্সপেন্সের জন্য প্রথমেই তো আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্সে প্রোডাকশন কস্ট আমরা ওয়ার্কিংসে 59,500 বের করেছি সেটা। আচ্ছা, এছাড়া যেটা আছে রিলেটেড হলো ইউনিয়ন পরিষদ ট্যাক্স 2,000, ল্যান্ড রেভিনিউ হলো টাকা 1,000, ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো 2,500, অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন হলো 5,000, মেনটেনেন্স কস্ট অফ ইরিগেশন প্ল্যান্ট হলো 4,000। এছাড়া আছে হি হ্যাড এ পাম্প মেশিন উইচ ওয়াজ, এটা তো আমরা বের করলাম, এটাতে গেইন এসছে, এটা আমরা দেখব। এটা ছাড়া দেখো আমাদের হি হ্যাজ টেকেন এগ্রিকালচার লোন আছে একটা 50,000 অ্যাট দ্য রেট অফ টাকা 88 পার অ্যানাম। তাহলে 50,000-এর উপরে 8% করে আমাদের 4,000 টাকা আমরা পেয়ে গেলাম। এগুলো হলো আমাদের সবই অ্যাডমিসিবল এক্সপেন্স। আমরা যে লোনটা বড় করেছি, এই এখানে বলা হয়েছে কি এগ্রিকালচারাল লোন, হ্যাঁ, লোনটা কিন্তু উল্লেখই করে দিয়েছে যে এগ্রিকালচারাল লোন। তাহলে তার উপরে আমরা যে ইন্টারেস্ট আমাদের প্রদান করতে হচ্ছে সেটা হলো আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স। তাহলে টোটাল এক্সপেন্স দেখো আমার এসছে 78,000 টাকা। এখন 78,000 আমাদের বাদ দেওয়ার পরে 2,66,000 থেকে 78,000 বাদ দেওয়ার পরে আমাদের কত আসছে, আমরা পাচ্ছি হলো 2,88,000 টাকা। ঠিক আছে, এটা আমাদের এটা কি হলো, এটা হলো আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার। ঠিক আছে, ইনকাম ফ্রম এগ্রিকালচার। আচ্ছা, এখন আমাদের অন্যান্য যে ইগুলো ছিল, এখানে দেখো আমাদের এই যে টি গার্ডেন, রাবার, সুগার কেন, টোবাকো, এগুলো তো আমরা বিজনেস প্রফেশন হিসেবে দিব। তাহলে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনের মধ্যে কি কি আসছে, আমাদের টি গার্ডেনটা আসছে, ইনকাম ফ্রম টি গার্ডেন 40%, আমাদের ইনকাম ফ্রম রাবার 40,000-এর 40% আসবে, ইনকাম ফ্রম টোবাকো আসবে 30,000-এর 40%, ইনকাম ফ্রম সুগার ইন্ডাস্ট্রি আসবে 50,000-এর 40%। ঠিক আছে, এগুলো আমাদের চলে আসলো, হ্যাঁ। আর বাকিগুলো তো পামজির, এগুলো তো আমরা নিয়েছি আগে। তাহলে যোগফল হলো 60,000। এখানে আমি একটু সুগার ইন্ডাস্ট্রি আর টোবাকো ইন্ডাস্ট্রির কথা একটু উল্লেখ করে দিই, যেগুলো কিন্তু আইটিও 1984-এ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে ট্যাক্স রুল বা অর্ডিন্যান্স, এখানে ডেফিনেটভাবে কিছু বলা নাই যে কীভাবে কত পার্সেন্ট আমরা বিজনেস প্রফেশন বা এগ্রিকালচার নিব। কিন্তু আমাদের এই টি গার্ডেন এবং রাবারের যে আয়টাকে আমরা যেভাবে ক্যালকুলেট করে থাকি, তো যেহেতু একই নেচার, সেজন্য এভাবেই সাধারণত ক্যালকুলেট করা হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যদি এমন হয় যে এটা এই টোবাকো বা সুগার তৈরি করছে না, সে পুরো অংশটুকু মানে সুগার কেন তৈরি করে উৎপাদন করে পুরোটা তিনি বিক্রয় করে দিয়েছেন, তাহলে পুরোটাই কিন্তু এগ্রিকালচার ইনকাম 100% হয়ে যাবে সেক্ষেত্রে। মানে তিনি আর প্রসেস করছেন না, টোবাকো পাতাকেও প্রসেস করছেন না বা সুগার কেনকেও প্রসেস করছেন না, পুরোটাই বিক্রয় করে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে 100%-ই কিন্তু তার কি হয়ে যাবে, এগ্রিকালচার ইনকাম হয়ে যাবে। আবার যিনি টোবাকো পাতা কিনে প্রসেস করছেন, তার জন্য সেটা কিন্তু বিজনেস প্রফেশনে যাবে। বা যিনি সুগার ইন্ডাস্ট্রিতে সুগার তৈরি করছেন, সুগার কেন কিনে, সেটা কিন্তু বিজনেস প্রফেশনে চলে যাবে। দুজন যদি একই ব্যক্তি হন, হ্যাঁ, যিনি উৎপাদন করেছেন তিনি পরবর্তীতে প্রসেস করছেন, এমন যদি হয়, তাহলে সেটাকে আমরা এভাবে 60% এবং 40% হারে আমরা নিয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের গেল। আর একটা ইনকাম আমাদের ছিল আদার সোর্সের মধ্যে, কি আমাদের সেল অফ ফরেস্ট টিম্বার অ্যান্ড ব্যাম্বো, কত 6,000। তাহলে টোটাল ইনকাম দেখো আমার এসছে কত, টোটাল ইনকাম আমার এসেছে হলো 3,54,000। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সেকেন্ড অঙ্কটা, আমরা এটা শেষ করলাম। তাহলে দুটোতেই আমরা এগ্রিকালচার ইনকাম দেখিয়েছি, তার সাথে সাথে আদার ইনকাম। মানে এগ্রিকালচার ইনকাম ক্যালকুলেশন করতে যে আসলে অন্তত এটা তোমার থাকবে বিজনেস প্রফেশন, তার সাথে সাথে এই যে আদার সোর্সেসও থাকে। কারণ কিছু কিছু ইনকাম আছে যে ইনকামগুলো দেখতে এগ্রিকালচারের মতো, সেই জন্য এগ্রিকালচার তথ্যগুলো যখন থাকে তখন ওগুলো চলে আসে, কিন্তু তোমাকে তার ভিতর থেকে কি করতে হবে, ক্লাসিফাই করতে হবে যে না, এটা এগ্রিকালচার পারপাস না, কোনটা এগ্রিকালচার, কোনটা বিজনেস পারপাস, কোনটা তোমার কোন পারপাসে গেলে আদার সোর্সেস। আবার আমরা ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে দেখেছি যে তার যে টোটাল গেইন হলো, সেখান থেকে কিন্তু আমরা দুটো ভাগ করে ফেলেছি, একটা ক্যাপিটাল গেইনে নিয়ে যাচ্ছে, আরেকটা হলো আমাদের রেভিনিউ গেইনটাকে আমরা এগ্রিকালচার ইনকাম দেখাচ্ছি। তাহলে এই হলো আমাদের এগ্রিকালচার ইনকাম সম্পর্কে যতটুকু
জানার আছে সেটা আমি বললাম। তাহলে আমি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শেষ করি। এগ্রিকালচারাল ইনকামে তো আমরা 3টা ক্লাস করলাম। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবো, প্রশ্ন করবে, আমি চেষ্টা করব আনসার করার জন্য। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ বলছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।